আজকে আমরা ইউনিট 7 এর হিউম্যান পপুলেশন গ্রোথ অ্যান্ড ইটস এফেক্ট অন এনভায়রনমেন্ট এই নিয়ে ডিসকাস করব। হিউম্যান পপুলেশন গ্রোথ বুঝতে গেলে প্রথমে আমাদের কয়েকটা বেসিক টার্মিনোলজি আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পপুলেশন? All members of a single species living in a given area and given time and actually or potentially interbreeding. That means কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে সংখ্যক স্পিসিস বা অর্গানিজমস বা মানুষ বসবাস করে তাকে আমরা বলে থাকি পপুলেশন। এই পপুলেশনস এর মধ্যে যে নির্দিষ্ট সংখ্যক স্পিসিস বা অর্গানিজমস বা মানুষ বসবাস করবে, ইম্পর্টেন্ট হচ্ছে বা সব থেকে দরকার হচ্ছে যে সেটা যেন এক জাতীয় হয়, মানে এক জাতীয় প্রাণী সেখানে বসবাস করবে। নেক্সট হচ্ছে population growth is the increase in the number of individuals in a population। তার মানে সেই নির্দিষ্ট সংখ্যক পপুলেশনস এর মধ্যে নির্দিষ্ট সময়ে যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের সংখ্যা বাড়তে থাকে তখন তাকে আমরা বলে থাকি সেই নির্দিষ্ট পপুলেশনের সেই নির্দিষ্ট সময়ের পপুলেশন গ্রোথ। নেক্সট দেখব হোয়াট ইজ হিউম্যান পপুলেশন অ্যান্ড হোয়াট ইজ হিউম্যান পপুলেশন গ্রোথ। Human population refers to the number of people living in a particular area from a village to the world as a whole। তার মানে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, সেটা পৃথিবীর মধ্যে যদি কাউন্ট করো তাহলে সেটা পৃথিবীর মধ্যে, যদি কোনো একটা স্টেটের মধ্যে কাউন্ট করো তাহলে কোনো একটা স্টেটের মধ্যে, বা কোনো যদি একটা ভিলেজের মধ্যে কাউন্ট করো তাহলে সেই ভিলেজের মধ্যে, স্বাভাবিকভাবে বলতে গেলে যদি কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার মধ্যে যে সংখ্যক মানুষ বসবাস করে তাকে সেই নির্দিষ্ট এরিয়ার হিউম্যান পপুলেশনস বলা হয়ে থাকে। আর সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি ধরো সেই নির্দিষ্ট এরিয়াতে আগে 50টা মানুষ বসবাস করত, কিন্তু এখন 5 বছর পর সেখানে 100টা মানুষ বসবাস করে সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে। তার মানে কি আগে ছিল 50টা, এখন হয়েছে 100টা, তাহলে আগের থেকে আরো 50টা বেড়েছে। একেই আমরা বলি হিউম্যান পপুলেশন গ্রোথ। এরপর চলে আসবো হোয়াট ইজ ডেমোগ্রাফি। আমরা জানি যে পপুলেশনস এর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন হচ্ছে পপুলেশন সাইজ, ডেন্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এজ স্ট্রাকচার, সেক্স রেশিও, বার্থ রেট, ডেথ রেট, ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন রেটস। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পপুলেশনস এর মধ্যে থাকে। আর এই পপুলেশনস এর মধ্যে একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জও হতে থাকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা পপুলেশনস এর ক্যারেক্টারিস্টিক্স একরকম ছিল এবং সময়ের সাথে সাথে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হতে থাকে কোনো একটা নির্দিষ্ট পপুলেশনস এর মধ্যে। সুতরাং এই যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের চেঞ্জ ওভার, এই সমস্ত কিছুকে নিয়ে যখন স্টাডি করা হয় তখন তাকে আমরা বলে থাকি বা দ্যাট ইজ কল্ড ডেমোগ্রাফি। এরপর আমরা পপুলেশনস এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। প্রথমেই চলে আসবো পপুলেশন সাইজ বলতে আমরা কি বুঝি। কোনো একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে সংখ্যক মানুষ বসবাস করে তাকে আমরা বলি সেই নির্দিষ্ট পপুলেশনের নির্দিষ্ট সময়ের পপুলেশন সাইজ। নেক্সট আমরা চলে আসবো পপুলেশন ডেন্সিটি। This is the another characteristics of the population.
Population density is the average number of individuals in a population per unit of area or volume. তার মানে কোনো একটা নির্দিষ্ট পপুলেশনের কোনো একটা পার্টিকুলার এরিয়া বা ভলিউমের মধ্যে যে সংখ্যক মানুষ বসবাস করে তাকে বলা হয় সেই পপুলেশনের সেই নির্দিষ্ট এরিয়ার ডেনসিটি, পপুলেশন ডেনসিটি। দেখো এখানে একটা ইকুয়েশনস এর মধ্যে তোমাদেরকে বোঝানো হয়েছে যে পপুলেশন ডেনসিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ পিপল ডিভাইডেড বাই ল্যান্ড এরিয়া। তার মানে কোনো একটা এরিয়ার মধ্যে যত সংখ্যক মানুষ বসবাস করবে তাকেই বলা হয়ে থাকে সেই জায়গার পপুলেশন ডেনসিটি। এই পপুলেশন ডেনসিটির কে প্রকাশ করা হয় স্কয়ার কিলোমিটার অথবা স্কয়ার মাইল হিসেবে। That means the people per square kilometer or the people per square mile. Next চলে আসবো sex ratio and age distribution. কোন একটা populations এর মধ্যে যে সংখ্যক মেলস এবং ফিমেলস তার মানে পুরুষ এবং মহিলা বসবাস করে তাদের রিলেটিভ নাম্বারসকে বা তাদের রেশিওকেই বলা হয়ে থাকে সেক্স রেশিও। আর এজ ডিস্ট্রিবিউশন হচ্ছে ধরো একটা পপুলেশনস এর মধ্যে তিনটে ফ্যামিলি রয়েছে এবং প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যে পুরুষ সংখ্যা রয়েছে তাদের এজ হচ্ছে 50 to 60, যে মহিলা মানুষজন রয়েছে তাদের এজ হচ্ছে 35 to 40, আর যারা বাচ্চারা রয়েছে সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, বাচ্চারা রয়েছে তাদের এজ হচ্ছে 10 to 15। এই রেশিওটা বাচ্চাদের বা মহিলাদের বা পুরুষদের এই এজ ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইকুয়াল রয়েছে তিনটে ফ্যামিলির মধ্যে এবং এই তিনটে ফ্যামিলি একটা নির্দিষ্ট পপুলেশনস এর মধ্যে বসবাস করছে। This is the another characteristics of the age distribution in a particular population. এরপর এই যে পপুলেশনস এর মধ্যে আমরা যে এজ ডিস্ট্রিবিউশনস গুলো রয়েছে বা মানুষজন নির্দিষ্ট কয়েকটা প্যাটার্নে বসবাস করতে পারে। যদি কোনো একটা পপুলেশনস এর মধ্যে মানুষজন এক একটা জায়গায় ক্লাম্পড অবস্থায় থাকে, মানে এখানে ধরো 10টা রয়েছে, এখানে 10টা, এইভাবে 10টা, এবং এইটা টোটাল হচ্ছে একটা পপুলেশন, তাহলে সেই প্যাটার্নকে আমরা বলে থাকি ক্লাম্পড পপুলেশন ডিস্ট্রিবিউশন। যদি তারা র্যান্ডমলি তার মানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের মধ্যে কোনো ইউনিফর্ম বা ক্লাম্পড অবস্থায় থাকে না, তাহলে সেই প্যাটার্নটাকে বলা হয়ে থাকে র্যান্ডম পপুলেশন ডিস্ট্রিবিউশন। আর যদি কোনো পপুলেশনস এর মধ্যে মানুষজন একটা নির্দিষ্ট ইউনিফর্ম মেনটেন করে, দ্যাট মিনস ধরো কোনো একটা স্ট্রেট লাইনের মধ্যে সেটা প্যারালাল হতে পারে, মানে সেটা হরাইজন্টাল হতে পারে অথবা ভার্টিক্যালি হতে পারে, যদি তাদের মধ্যে ইউনিফর্ম মেনটেন করে মোর অর লেস, তাহলে সেই প্যাটার্নকে আমরা বলে থাকি ইউনিফর্ম প্যাটার্নস অফ পপুলেশন ডিস্ট্রিবিউশন। Next, another characteristic of the population is birth rate. তার মানে কোনো একটা নির্দিষ্ট পপুলেশনস এর মধ্যে একটা নির্দিষ্ট সময় যে সংখ্যক মানুষ নতুন মানুষ জন্মগ্রহণ করে এবং তার ফলে টোটাল পপুলেশনের সংখ্যাটা বাড়ে, তাকে আমরা বলে থাকি বার্থ রেট। তো এই বার্থ রেট সাধারণত কাউন্ট করা হয়ে থাকে 1000 পপুলেশনস এর মধ্যে, আর সাধারণত একটা বছরের মধ্যে কাউন্ট করা হয়ে থাকে। The equation of the birth rate is capital B is equal to n divided by t, where the B is equal to birth rate, n is equal to number of bar, that means যতটা সংখ্যক নতুন মানুষ জন্মগ্রহণ করলো সেই পপুলেশনস এর মধ্যে, আর যদি টাইম ধরো t is equal to টাইম। ওকে, সাধারণত এটা এক বছরের মধ্যে কাউন্ট করা হয়ে থাকে। নেক্সট ইজ মর্টালিটি রেট অর ডেথ রেট। একটা নির্দিষ্ট পপুলেশনস এর পার্টিকুলার এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ে যে সংখ্যক মানুষ মারা যায়, তার মানে আগের থেকে পপুলেশনস এর সংখ্যা, পপুলেশনের মধ্যে নাম্বার অফ স্পিসিস বা নাম্বার অফ হিউম্যানস এর সংখ্যা কমতে থাকে, তাহলে সেটাকে বলা হয় বা রেটটাকে রেশিওটাকে বলা হয় থাকে ডেথ রেট।
and the equation of the death rate is capital M is equal to capital ND divided by small t, where capital M is equal to mortality rate, ক্যাপিটাল এন স্মল ডি ইজ ইকুয়াল টু নাম্বার অফ লাইফ ডেথ, তার মানে যত সংখ্যক মানুষ এই পপুলেশনস এর মধ্যে নির্দিষ্ট সময়ে মারা যায়, আর টি ইজ ইকুয়াল টু টাইম, টাইমটা এখানে সবসময় কাউন্ট করা হয়ে থাকে 1 ইয়ারের মধ্যে। নেক্সট দুটো বেসিক টার্মিনোলজি অ্যান্ড দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশনস ইজ emigration and immigration. So first of all, what is emigration? Emigration is the act of leaving a resident country or place of residence with the intent to settle elsewhere to permanently leave a country. তার মানে ধরো কোনো মানুষ তার নিজের যে হোম কান্ট্রি সেখানে বসবাস করছিল এতদিন, কিন্তু এরপর সে কোনো কাজের সূত্রে অথবা অন্য কোনো পারপাসের জন্য বা ফ্যামিলি পারপাসের জন্য তার নিজের হোম কান্ট্রিকে পার্মানেন্টলি ছেড়ে যদি নতুন কোনো কান্ট্রিতে থাকতে শুরু করে, বসতি স্থাপন করে এবং সেখানে তার কাজকর্ম করে চলে, তাকে আমরা বলে থাকি বা এই প্রসেসটাকে বলে থাকি এমিগ্রেশন। এমিগ্রেশনে কি হয় যে একটা কান্ট্রিকে পার্মানেন্টলি ছেড়ে যখন আরেকটা কান্ট্রিতে গিয়ে পর বসবাস শুরু করে, আর এর ঠিক উল্টোটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন describes the movement of people into one country from another country. তার মানে ইমিগ্রেশন হচ্ছে কোনো একটা মানুষ বা কোনো কিছু মানুষ যদি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে মুভ করে, একটা কান্ট্রিকে যদি আরেকটা কান্ট্রিকে ছেড়ে যদি আসে তাহলে সেটা হচ্ছে ইমিগ্রেশন, আর যদি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যদি শুধুমাত্র তারা মুভ করছে তাহলে তখন আমরা সেটাকে বলে থাকি, সেই প্রসেসটাকে বলা হয়ে থাকে ইমিগ্রেশন। There is the basic difference between the emigration and immigration. Next, carrying capacity. ক্যারিং ক্যাপাসিটি বলতে আমরা বুঝি, আমরা জানি যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে একটা নির্দিষ্ট সীমিত পরিমাণে রিসোর্স রয়েছে। রিসোর্স বলতে ফুড, হ্যাবিটেট, ওয়াটার এবং আদার যে রিসোর্সগুলো রয়েছে, যার উপর ভিত্তি করে কোনো স্পিসিস বা হিউম্যান বা অর্গানিজমস বসবাস করে থাকে। তাহলে কোনো একটা পপুলেশনসের মধ্যে এই রিসোর্সগুলো কিন্তু সীমিত পরিমাণে রয়েছে। যখন রিসোর্স সীমিত পরিমাণে রয়েছে তার মানে সেই এনভায়রনমেন্টের মধ্যে সেই পপুলেশনস কিন্তু একটা তার সাইজ, আমরা পপুলেশন সাইজ মানে কি বললাম, পপুলেশন সাইজ হচ্ছে দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল স্পিসিস প্রেজেন্ট ইন এ পার্টিকুলার এরিয়া। তার মানে একটা পপুলেশনসের মধ্যে যত সংখ্যক মানুষ বসবাস করবে বা অর্গানিজমস বা স্পিসিস বসবাস করছে সেটা হচ্ছে পপুলেশন সাইজ। তাহলে এই রিসোর্স সীমিত হওয়ার জন্য একটা এনভায়রনমেন্টের মধ্যে পপুলেশনসের সাইজও কিন্তু ম্যাক্সিমাম একটা লিমিট থাকে। সেই লিমিটটা যখন অপটিমাম লেভেলে চলে আসে তখন তার থেকে আর বেশি সংখ্যায় স্পিসিস একটা পপুলেশনসের মধ্যে এক্সিস্ট করতে পারে না বা সাস্টেইন করতে পারে না। আর এই লিমিটটা হচ্ছে, এই লিমিটটাকেই বলা হয়ে থাকে বা এই ক্যাপাসিটিটাকেই বলা হয়ে থাকে ক্যারিং ক্যাপাসিটি। The equation of the carrying capacity is dn by dt is equal to small r capital N and within bracket 1 minus capital N divided by capital K, where capital N is the population size, small r is the growth rate and K is the carrying capacity of the local environment, আর n হচ্ছে the derivative dn by dt is equal to the derivative form of n, তার মানে population size এর derivative form with respect to the particular time is the rate of change in the population with time. তার নির্দিষ্ট সময়ে তার পপুলেশন যে চেঞ্জ হতে থাকে সেটাই হচ্ছে পপুলেশন সাইজের ডেরিভেটিভ ফর্ম। এরপরে ক্যারিং ক্যাপাসিটির মধ্যেই আমরা দু ধরনের গ্রোথ দেখতে পাই।
একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ আর একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ। সাপোজ ধরো কোনো একটা এনভায়রনমেন্টের মধ্যে নির্দিষ্ট সময়ের রেসপেক্টে পপুলেশনসের সাইজ ধীরে ধীরে বাড়ছে। পপুলেশন সাইজ বলতে দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশন। ওকে, মানে ধরো আজকে যদি কোনো একটা পপুলেশনসে 10 জন বসবাস করছিল, তাহলে কালকে সেটা হয়ে যাবে 20 জন, মানে 10টা বেড়েছে। তো একটা মানে একদিন আজকের থেকে কালকে একদিন পেরিয়েছে, তাহলে একদিনে সেটা পপুলেশন সাইজও একটু বেড়েছে, 10 থেকে 20 হয়েছে। তো এইভাবে নির্দিষ্ট সময়ের রেসপেক্টে যখন পপুলেশনসের সাইজ বাড়তে থাকে তখন দেখতে অনেকটা জে শেপের মতো হয়, এবং এই গ্রোথ কার্ভটাকে বলা হয়ে থাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ অথবা জে শেপড গ্রোথ কার্ভ। আবার কি হয়, কোনো কোনো এনভায়রনমেন্টের পপুলেশনসের মধ্যে নির্দিষ্ট সময় অন্তর পপুলেশনসের সাইজ প্রথমে আস্তে আস্তে বাড়ে, দিয়ে হঠাৎ বাড়তে 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 একটা সময় বা গিয়ে পর পপুলেশনসের সাইজ কিন্তু আর বাড়ে না। কারণ আমরা বললাম যেটা, যে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের মধ্যে রিসোর্সও কিন্তু লিমিটে থাকে, তার মানে পপুলেশন সাইজ বা নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কিন্তু একটা লিমিটে থাকবে। এবং এই জায়গাটাকে আমরা বললাম আগের স্লাইডে আমরা বলি ক্যারিং ক্যাপাসিটি। আর এই যে গ্রোথ কার্ভটা, মানে এরপর কিন্তু আর পপুলেশনসের সাইজ বাড়তে থাকে না যতই সময় এগোতে থাকে বা যতই সময় বাড়তে থাকে। এটা দেখতে অনেকটা এস শেপের মতো, তাই একে আমরা বলে থাকি এস শেপড গ্রোথ কার্ভ অথবা লজিস্টিক গ্রোথ কার্ভ। নেক্সট এরপর আমরা দেখে নেব what are the impacts on environment of human population growth। প্রথমেই যে মেইন পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। কিভাবে গ্লোবাল ওয়ার্মিং আমাদের এনভায়রনমেন্টকে এফেক্ট করে ডিউ টু হিউম্যান পপুলেশন গ্রোথ। আমরা জানি যে কোনো একটা পপুলেশনসের মধ্যে যত হিউম্যানসের সংখ্যা বাড়তে থাকবে তত আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়তে থাকবে। আর we are all know carbon dioxide is a most important greenhouse gas। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে ছাড়াও আরো বেশ কিছু গ্রিনহাউস গ্যাস রয়েছে, যেমন CH4, মিথেন, CFC, ক্লোরোফ্লুরোকার্বন। তো এই গ্যাসগুলো পরিমাণ যখন অ্যাটমসফিয়ারের মধ্যে বাড়তে থাকে তখন আমাদের গ্লোবাল অ্যাটমসফিয়ারের টেম্পারেচারও ধীরে 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 বাড়তে থাকে, এবং এই ইনসিডেন্টটাকেই আমরা বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং। and we are all know what are the effects of the global warming, what are the bad impacts on the of the global warming on our environment. We are all know about this. Okay, next হচ্ছে decrease natural resources। আমরা জানি যে পপুলেশনসের মধ্যে হিউম্যান যত বাড়তে থাকবে, তার মানে পপুলেশনসের সাইজ যত বাড়তে থাকবে, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ন্যাচারাল রিসোর্সের পরিমাণও তত কমতে থাকবে। কারণ এই ন্যাচারাল রিসোর্স আমরা জানি যে এনভায়রনমেন্টের মধ্যে একটা লিমিটে রয়েছে, তাহলে যত হিউম্যান পপুলেশন বাড়বে তত তারা রিসোর্সগুলোকে আরো বেশি কনজিউম করবে এবং আস্তে আস্তে রিসোর্সের সংখ্যা কমতে থাকবে। নেক্সট হচ্ছে ইনক্রিজড পলিউশনস। যত পপুলেশনসের সাইজ বাড়তে থাকবে, যত পপুলেশনসের মানুষের সংখ্যা বাড়তে থাকবে, তত তাদের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এনভায়রনমেন্টের মধ্যে। অ্যাক্টিভিটি মিন্স হচ্ছে তাদের বিভিন্ন কাজকর্ম, কমার্শিয়াল এরিয়া, আরবানাইজেশন, রেসিডেন্সিয়াল এরিয়া, স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছুই বাড়তে থাকবে ডিউ টু হিউম্যান পপুলেশন। এবং যত হিউম্যান পপুলেশন বাড়তে থাকবে তত আমাদের অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টের মধ্যে যে অ্যাক্টিভিটি বা ক্যাটাগরি রয়েছে, যেমন হচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল, নয়েজ, এই যে মেইন চারটে ক্যাটাগরিজ, তারপরে এয়ার, ওয়াটার, সয়েল, নয়েজ, এই চারটে ক্যাটাগরিজে বা এই চারটে ক্যাটাগরিজের যে পলিউশনস তাদের মাত্রাও কিন্তু বাড়তে থাকবে ডিউ টু ইনক্রিজ অফ হিউম্যান পপুলেশন। তাহলে অল ওভার আমাদের এনভায়রনমেন্টের মধ্যে পলিউশনস এর মাত্রাও আগের তুলনায় বাড়তে থাকবে।
And last point of the impacts on environment of human population growth is habitat destruction. যত পপুলেশনসের সংখ্যা বাড়তে থাকবে তার মানে তত বেশি রেসিডেন্সিয়াল আরবানাইজেশন, তাদের অ্যাক্টিভিটি, কমার্শিয়াল এরিয়া সমস্ত কিছু বাড়তে থাকবে এবং তার মানে কি আস্তে আস্তে নয়েজ বাড়তে থাকবে, পলিউশনস বাড়তে থাকবে, এয়ার ওয়াটার সয়েল সমস্ত কিছুতেই পলিউশনসের মাত্রা যেহেতু অনেক বাড়তে থাকবে, তাই আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে সংখ্যক স্পিসিস রয়েছে, যে সংখ্যক হ্যাবিটেট রয়েছে, তাদের পরিমাণ বা তাদের সংখ্যাও কিন্তু ধীরে 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 কমতে থাকবে। That is called habitat destruction. So these are all the impact on environment of human population growth. তাহলে আজকে এখানকার মতোই থাক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি what are the human population growth, what are the characteristics of the human population growth and the impacts on environment of the human population growth. যদি কোনো জায়গায় কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে।